ক্ষমতার আসল কাঠামোটা কি এটা বুঝতে গেলে প্রায় একটা প্রশ্ন মাথায় আসে। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, তাই না? যে এই পৃথিবীকে আসলে কারা চালায়, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের অনেক দিকে নিয়ে যেতে পারে। কেউ কেউ ভাবেন সবকিছুই একটা গোপন নকশা মেনে চলে, আবার অনেকের মতে না, এটা আসলে অনেকগুলো শক্তির একটা বিশৃঙ্খল খেলা ছাড়া আর কিছুই না। আচ্ছা, এই পুরো বিষয়টা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব এই গোপন ব্লুপ্রিন্ট এর ধারণাটা আসলে কি, তারপর ডিপ স্টেট বলতে ঠিক কি বোঝায় সেটা জানব, এরপরে ক্ষমতার যে প্রাতিষ্ঠানিক মডেল আছে সেটার দিকেও একবার তাকাবো, আর সবশেষে এই দুটো দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রেখে একটা তুলনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক ষড়যন্ত্র তত্ত্বের কাঠামোটা বুঝতে। মানে ডিপ স্টেট নিয়ে গভীরে যাওয়ার আগে এই কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব জিনিসটা আসলে কিভাবে তৈরি হয় সেটা একটু জেনে নেওয়া দরকার, কারণ এটাই কিন্তু আমাদের আলোচনার মূল ভিত্তি। তাহলে ষড়যন্ত্র তত্ত্ব বলতে আমরা ঠিক কি বুঝি? দেখুন, খুব সহজ করে বললে, যখন কোনো বড় ঘটনা, ধরুন একটা বড় যুদ্ধ বা অর্থনৈতিক সংকট ঘটে, তখন সেটার যে সরকারি বা প্রকাশ্য ব্যাখ্যা থাকে সেটাকে বিশ্বাস না করে যখন বলা হয় যে এর পেছনে কোনো এক শক্তিশালী গোপন গোষ্ঠীর হাত আছে, তাদের কোনো একটা অশুভ পরিকল্পনা আছে, ঠিক তখনই সেটা একটা ষড়যন্ত্র তত্ত্ব হয়ে যায়। আর মজার ব্যাপার হলো প্রায় সব ষড়যন্ত্র তত্ত্বই কিন্তু এই তিনটা মূল পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। একটা গোপন গোষ্ঠী আছে যারা পর্দার আড়াল থেকে সব কলকাঠি নাড়ছে। 2, তাদের একটা ভয়ঙ্কর বা অশুভ উদ্দেশ্য আছে। আর 3 নম্বর, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা কিছুই ঘটছে কোনোটাই কিন্তু কাকতালীয় নয়, সবকিছুই একটা আগে থেকে লেখা স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে। এরকম তত্ত্ব কিন্তু অনেক আছে, তাই না? যেমন ধরুন নিউ ওয়ার্ল্ড অর্ডার বা এনডব্লিউ এর কথা শোনা যায়, যেখানে বলা হয় একটা গোপন দল নাকি পুরো বিশ্বের জন্য একটাই সরকার বানাতে চাইছে। কিংবা এই যে বলা হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো আসলে শুধু তেলের জন্য। তবে আজকের আলোচনায় আমরা ফোকাস করব এই টেবিলের 3 নম্বরে থাকা ডিপ স্টেট তত্ত্বটার উপর, যেখানে বলা হয় একটা অনির্বচিত গোষ্ঠী নাকি আড়াল থেকে দেশ চালাচ্ছে। তো চলুন এবার সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। এই যে আমরা ডিপ স্টেট বলছি, এই জিনিসটা আসলে কি? সরকারের ভিতরের সরকার, ব্যাপারটা কীরকম? দেখুন, ডিপ স্টেট বলতে বোঝানো হয় একটা দেশের সরকারের ভেতরেই থাকা কিছু খুব প্রভাবশালী মানুষজনের একটা নেটওয়ার্ক। এরা কারা? হতে পারে বড় বড় সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার মাথা বা আমলা। তত্ত্বটা হলো এরা কিন্তু ভোটে জেতেনি, কিন্তু দেশের আসল সিদ্ধান্তগুলো নাকি এরাই নেয় পর্দার আড়াল থেকে। মানে নির্বাচিত নেতারা শুধু সামনে থাকেন, আসল ক্ষমতা থাকে এদের হাতে। আচ্ছা, এই ধারণাটা একটু খটমট লাগতে পারে, তাই চলুন একটা উপমা দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ভাবুন তো, একটা রাষ্ট্র যেন একটা বিশাল জাহাজ। এখন দেখুন, এই জাহাজের ক্যাপ্টেন কারা? ক্যাপ্টেন হল নির্বাচিত সরকার। তারা হয়তো 4-5 বছরের জন্য আসে, সবার সামনে থেকে জাহাজটা কোন দিকে যাবে তার দিক নির্দেশনা দেয়। কিন্তু জাহাজের যে স্থায়ী ক্রু বা নাবিক দল আছে, যারা বছরের পর বছর ধরে ওই জাহাজেই কাজ করছে, তারাই হলো ডিপ স্টেট। ক্যাপ্টেন বদলে যায়, কিন্তু এই নাবিকরা বদলায় না। তারাই আসলে জানে জাহাজের ইঞ্জিনটা কিভাবে চলে, কোথায় তেল দিতে হবে, বা বড় ঝড় এলে জাহাজটাকে কিভাবে সামলাতে হবে। তার মানে কি দাঁড়ালো? মূল কথাটা হলো ক্যাপ্টেন মানে সরকার বদলে গেলেও এই যে স্থায়ী নাবিক দল মানে ডিপ স্টেট, তারা এটা নিশ্চিত করে যে জাহাজটা যেন তার চেনা পথ থেকে খুব বেশি সরে না যায়, দেশের মূল নীতিগুলো যেন একই থাকে। তো এতক্ষণ তো আমরা একটা তথ্যের কথা শুনলাম, এবার চলুন দেখি এর ঠিক উল্টো দিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বা প্রাতিষ্ঠানিক ব্যাখ্যাটা কি বলে, তারা বিশ্ব রাজনীতিকে কিভাবে দেখেন। আর এটা কিন্তু ডিপ স্টেট তথ্য থেকে অনেকটাই আলাদা। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, দেখুন, বিশ্ব কোনো একটা গোপন গোষ্ঠীর নির্দেশে চলে না। ব্যাপারটা আসলে অনেক বেশি জটিল। এখানে প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ নিয়ে লড়াই করছে। সবাই চেষ্টা করছে একটা শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার ধরে রাখতে। আর এই লড়াইয়ের মূল হাতিয়ার হলো কূটনৈতিক আর আলোচনা, কোনো গোপন পরিকল্পনা নয়। মানে এখানে খেলোয়াড় অনেক, যেমন বিভিন্ন দেশ, বড় বড় কোম্পানি, এনজিও, কিন্তু কোনো একটা পরিচালক নেই যে সবাইকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? যদি প্রাতিষ্ঠানিক ব্যাখ্যাটাই সত্যি হয়, তাহলে এত মানুষ কেন এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে? এর পেছনে কিন্তু একটা বেশ জোরালো মনস্তাত্ত্বিক কারণ আছে। চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। কেন একটা জটিল বিশৃঙ্খল বাস্তবতার চেয়ে একটা সহজ সরল গোপন গল্প আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়? কারণটা আসলে আমাদের মানুষের স্বভাবের মধ্যেই লুকিয়ে আছে। যখন হঠাৎ করে একটা বড় অর্থনৈতিক সংকট আসে বা একটা যুদ্ধ শুরু হয়, এই ঘটনাগুলো খুব ভীতিকর
আর এর পেছনের কারণগুলো বেশ জটিল হয়, তখন একটা ষড়যন্ত্র তত্ত্ব কী করে, এটা আমাদের সামনে একটা সহজ শত্রু আর একটা খুব সাধারণ গল্প হাজির করে। তখন মনে হয়, ও আচ্ছা, তাহলে এর জন্যই সব হচ্ছে। এই সরল ব্যাখ্যাটা কিন্তু সেই জটিল আর ভীতিকর পরিস্থিতি থেকে এক ধরনের মানসিক স্বস্তি দেয়। এই উক্তিটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। যখন চারপাশে শুধুই অনিশ্চয়তা, তখন কোনো পরিকল্পনাই নেই, এটা ভাবার চেয়ে একটা গোপন পরিকল্পনা আছে, এই ধারণাটা অনেক বেশি স্বস্তির হতে পারে। এমনকি যদি সেই পরিকল্পনাটা খারাপও হয়, তোরও মনে হয় যে অন্তত কেউ তো নিয়ন্ত্রণে আছে। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন তাহলে এতক্ষণ যা যা শুনলাম সেই দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গিকে এবার পাশাপাশি রেখে তুলনা করা যাক। একদিকে আছে একটা অদৃশ্য হাতের গল্প, আর অন্যদিকে আছে অনেকগুলো চলমান শক্তির এক জটিল খেলা। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ষড়যন্ত্র তত্ত্বের পৃথিবীটা অনেকটা একটা সিনেমার মতো, যেখানে একজন পরিচালক আছেন আর সবকিছু একটা গোপন স্ক্রিপ্ট মেনে চলছে, একেবারে সরল কার্যকারণ। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের পৃথিবীটা একটা বিশৃঙ্খল ফুটবল ম্যাচের মতো। এখানে অনেকগুলো দল, অনেক খেলোয়াড়, সবাই নিজের মতো করে খেলছে। ম্যাচের ফলাফল কী হবে তা আগে থেকে বলা প্রায় অসম্ভব। এখানে সবকিছুই জটিল আর অপ্রত্যাশিত। তাহলে পুরো আলোচনা সারমর্ম এটাই, একটা দৃষ্টিভঙ্গি পৃথিবীকে দেখছে একটা গোছানো নিখুঁত ছক হিসেবে, যার পেছনে আছে কোনো গোপন শক্তি, আর অন্য দৃষ্টিভঙ্গিটা দেখছে একটা জটিল দৃশ্যমান বিশৃঙ্খলা হিসেবে, যেখানে অনেক শক্তি একে অপরের সাথে লড়ছে। তো শেষ পর্যন্ত মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, বিশ্বশক্তি কি আসলেই একটা নিখুঁতভাবে লেখা চিত্রনাট্য, নাকি এটা এমন একটা বিশৃঙ্খল খেলা যেখানে অসংখ্য খেলোয়াড় আছে আর কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই? উত্তরটা কি হবে সেটা ভাবার দায়িত্ব আপনাদের। হয়তো সত্যিটা এই দুইয়ের মাঝামাঝি কোনো একটা জায়গায় লুকিয়ে আছে।